মানুষ অনেক সময় ডিমোটিভেট থাকে, মানে আমি দেখতে শ্যামলা, আমি বেশি লম্বা, আমি বেশি রোগা বা আমি বেশি হেলদি। তো সেই ক্ষেত্রে মডেলিং যদি তাদের স্বপ্ন থাকে তারা কি করতে পারবে? কেন পারবে? মানে যে কোনো বডি শেপে কি মডেলিং করা যেতে পারে? এটা আমরা মানুষরাই তৈরি করেছি। যারা এই বিষয়টা জানে না তারাই হয়তো বলে যে ও মোটা, ওর দ্বারা এটা হবে না, ও রোগা, ওর দ্বারা এটা হবে না। সবার প্রথম দরকার কনফিডেন্স নিজের মধ্যে, যে আমি পারবো। আমাদের এখানে কি হয় যে যারা কালো শ্যাম বর্ণ তাদেরকে খুব ছোট করে দেখা হয়। সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, বিয়ের ক্ষেত্রে তো আছেই, যে কালো মেয়ে, ওর বিয়ে হবে না, ওকে কে বিয়ে করবে, এরকম একটা ব্যাপার আছে। কাজের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের মাঝখানে ছোট করা আছে। কিন্তু বডি শেভিংটা তো একটা বড় সমস্যা রয়ে গেছে, অনেক মানুষরা যারা বডি শেভিং করে, কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয় না। হয়তো কলকাতাতেও খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, বাট সুপার মডেল মানে একটু বোল্ড টাইপের শুট করবে। আমরা যেমন হেজিটেট বোধ করি কিছু কিছু শুটে, সুপার মডেল হলে তোমাকে সবই কমফোর্টেবল হতে হবে। আচ্ছা, সবার প্রথম মানে বলতে পারো ফিল করলে হবে না যে আমি এটা করবো না, আমার বাউন্ডারিজ আছে যে আমি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো, সেটা কিন্তু চলবে না। সেটা হবে না একদম। মানে ওই মডেলিং এ মানে শুধু মডেল যেটা বলছো সেই ক্ষেত্রে কিন্তু চলে যে আমি এটা করব, ওটা করব, এটা করব না, এটা চলে, কিন্তু সুপার মডেলে হবে না সেটা। তোমার এই এতটা লাইফে এসে তোমাকে কোনো জায়গায় কম্প্রোমাইজের মানে অ্যাপ্রোচ করা বা তোমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে? বহুবার, প্রায় দিন শুনতে হয় যে কম্প্রোমাইজ করবে, মানে সব শুটেই হয়ে গেছে এখন। ধরো আমি কোনো জায়গায় বললাম ইন্টারেস্টেড, আমি কাজটা করতে চাই, সে এক কথায় বলে দেবে যে তুমি কি কম্প্রোমাইজ করতে পারবে? কম্প্রো মডেল, কম্প্রো মডেল, হ্যাঁ ভাগ আছে মডেলে। মানে কেউ কেউ আছে যারা কম্প্রোমাইজ করেই কাজ পায়, যে কিছু পেতে গেলে কিছু দিতে হবে, তারপর তুমি কাজ পেলে। আর এমন ভাবে তোমাকে বলবে যে তুমি হয়তো এটা না করলে তোমার দ্বারা টিকে থাকা সম্ভব না। ভয়টাও ভীষণ ভাবে দেখো, তুমি কিছুর জন্য ভাববে যে তাহলে হয়তো এটা আমার করে নেওয়াই ভালো, ঠিক আছে আমার তো এত কিছু হয়ে যাবে, কোনো ব্যাপার না, এটাই তো চেয়েছিলাম আমি, কেউ তো জানতে পারছে না। সে এটাও বলবে যে কেউ জানতে পারছে না, এটা আমাদের মধ্যে থাকছে, কিন্তু সেটা নিজেদের মধ্যে একদমই থাকে না, সেটা কিন্তু ছড়ায়। তাকে যখন একজন বলবে, সে কিন্তু বলবে আমার চেনা জানা একটা মডেল আছে, সেটা করে কম্প্রো মডেল, তারপর থেকে তার আখ্যা হয়ে গেল সে কম্প্রো মডেল। লোকালেই হয়েছিল একটা শ্যুট, আমি যাই এবং যাওয়ার পর বুঝতে পারিনি, স্বাভাবিকভাবে ভেবেছি ফ্র্যাঙ্কলি আমার সাথে কথা বলছে। ফ্র্যাঙ্কলি তো অবশ্যই বলছে, সেটা অন্য উদ্দেশ্যে বলছে, যেটা আমি বুঝতে পারিনি। চেনা মানুষ আমি কি করে বুঝবো যে সে অন্য খারাপ উদ্দেশ্যে কথাটা বলছে। তো ছবি তুলতে তুলতে গার্গী, তোমাকে সুপার মডেল বলবো না মডেল বলবো? মডেলই বলো। মডেল বলো। সুপার মডেল আর মডেলের মধ্যে পার্থক্যটা কি? আমি না, আমার মডেলিংয়ে কিন্তু খুব কম নলেজ, আগে তোমাকে বলছিলাম, তো সেই ক্ষেত্রে তুমি বলো মডেল আর সুপার মডেলের তফাৎটা কি? মডেলিং বলতে প্রথমে বলবো যে যেটা আমি করছি এখন, ফটোশ্যুট আর র্যাম্প ওয়াক যেটা হচ্ছে, এবারে আমরা এই মডেলিং থেকে সিরিয়াল বা কিছুতে যাই। তো সুপার মডেলটা তখনই যখন সে গোটাটা র্যাম্প ওয়াক নিয়েই চলে, মানে সে র্যাম্প মডেল। কেউ যদি ফ্যাশন মুভিটা দেখে থাকে, সেটা যেটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে সুপার মডেল। তো সুপার মডেল যে হবে তার একটা আলাদাই ব্যাপার হবে, যে র্যাম্প ওয়াক নিয়ে থাকবে, র্যাম্প শো করবে, অন্য কিছুর দিকে। কিন্তু আমি না যতটা সেই তোমার ফ্যাশন মুভিটা বললে বা আদার্স যতটা আমি শুনেছি আমি কিন্তু জানি না, আগে বলি আমার ভুল হতে পারে, সেখানে হচ্ছে যে সুপার মডেল মানে একটু বোল্ড ক্যারেক্ট, মানে বোল্ড টাইপের শুট করবে। আমরা যেমন হেজিটেট বোধ করি কিছু কিছু শুটে, সুপার মডেল হলে তোমাকে সবই কমফোর্টেবল হতে হবে। আচ্ছা, সবার প্রথম মানে বলতে পারো ফিল করলে হবে না যে আমি এটা করবো না, আমার বাউন্ডারিজ আছে যে আমি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো, সেটা কিন্তু চলবে না, সেটা হবে না একদম। মানে ওই মডেলিং এ মানে শুধু মডেল যেটা বলছো সেই ক্ষেত্রে কিন্তু চলে যে আমি এটা করব, ওটা করব, এটা করব না, এটা চলে, কিন্তু সুপার মডেলে হবে না সেটা। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে তোমার এডুকেশনের মতো, যে নর্মাল পড়া আর মানে পাশে পড়া আর অনার্সে পড়া। অনার্স বলে বেশি পড়তে হবে, তোমাকে বেশি টাইম দিতে হবে, তুমি তো আবার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো। আচ্ছা, আমরা না তোমার ক্যারেক্টার মানে তোমার চরিত্রে বা তোমার জীবনে ঢোকার আগে পলিটিক্যাল সায়েন্স নিয়ে কথা বলি। মানে তুমি এই পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্সে পড়ছো, তো এখন আমাদের রাজ্যের রাজনীতি কেমন আছে? মানে তুমি পলিটিক্যাল সায়েন্স যেহেতু পড়ছো, সেই ক্ষেত্রে কেমন কেমন বুঝছো? থাকছ তো তুমি কলকাতাতেই, কেমন বুঝছো? সব ভালো নাকি? হ্যাঁ, সব ভালো। এটাই হওয়া উচিত, মানে এই কথাটাই সবাই বলছে আর কি এখন, ভালো জিনিস। যাই হোক, আমি ওটাই মানে বলছি আর কি, আমি অন্য কিছু মিন্স করছি না। তোমার এই মডেলিং, তুমি থাকো মফস্বলে, থাকতে কাটো, সেখান থেকে মডেলিং জার্নি করছো, ইভেন এখন কলকাতায় থাকছো, এটা কতটা সহজ বা কতটা কঠিন?
একটা মফস্বল থেকে একটা মানে শহরে গিয়ে কলকাতার মতো জায়গায় গিয়ে মডেলিং শুরু করা প্রচণ্ড কঠিন। সেটা মানে আমার মতো আরও যারা যারা আছে যেখান থেকেই আসছে না কেন, খুবই কঠিন একটা ব্যাপার। এবার যে স্ট্রাগেলটা থাকে সবাই কিন্তু বুঝতে পারে না যে ওখানে যাচ্ছি শ্যুট করছি, মানে যাদের কাছে শ্যুট করছি তারা তো বুঝতেই পারে না একদম যে সব কিছু সহজ মনে হয়, কিন্তু যে যাচ্ছে তার পক্ষে কঠিন একটা ব্যাপার। এবার আমি যেহেতু গেছি সেক্ষেত্রে বলবো যে খুব একটা সহজ না। যে কাজটা করবে সেটার জন্য মানে যদি থেকে থাকে লক্ষ্য যে আমি ওটাই করব, সেটার জন্য যা করার বা যেখানে গিয়ে করার আমার মনে হয় সেখানে গিয়ে করাই ভালো। মানে যাওয়া আসা করে এক জায়গা থেকে আরেক জায়গা খুব টাফ ব্যাপার। মানে বেসিক্যালি আমাদের মফস্বলে তো এই ফ্যাশন বলো বা এই মানে কি বলো তোমার সিনেমা জগৎটা বলো, এটা মানুষের কাছে অনেকটা আননোন। মানে একদম তার ভিতরে কি হয়, তার বাইরে কি হয়, কিভাবে প্রসেস বাই প্রসেস যেতে হয়, অনেকেই জানে না। তুমি শুটা করেছিলে অনেক আগে, একদম শুটা কিভাবে করেছিলে যাতে আরো যারা দেখছে, যারা চাইছে ভবিষ্যতে মডেলিং করবে, তারা যেন মানে রোডম্যাপটা বুঝতে পারে যে শুরুটা কীভাবে করা উচিত, কীভাবে অ্যাপ্রোচ করা উচিত, মফস্বলের থেকে মডেলিং করা যায় কি না, কীভাবে প্রসেসটা করবে? এবার প্রসেস বলতে তার যদি ছোট থেকে ইচ্ছা থেকে থাকে যে আমি এটা করবো, বা একটু বড় বয়সী যদি হয়ে থাকে সেটা কোনো সমস্যা না। সে শুরুটা বলতে সে যেহেতু সিনেমা এখনকার দিনে ফোন হয়ে গেছে, স্মার্টফোন, তো স্মার্টফোনের মাধ্যমে সে সবটাই গ্রুম করতে পারবে নিজেকে। সবার প্রথম দরকার নিজেকে গ্রুম করা, যতটা পারবে নিজেকে গ্রুমিং করে যাও। মানে এক জায়গায় পৌঁছানোর আগে নিজেকে তৈরি হয়ে যাওয়াই ভালো। তো যেহেতু এখন ফোন হয়েছে, টিভি তো আছে, সব দিক থেকে গ্রুম হয়ে যাওয়া ভালো। এবার হচ্ছে আমি যেভাবে শুরু করেছি, আমার স্ট্রাগলটা ছিল আমার বাড়ি কাটোয়া, তো কাটোয়া থেকেই আমি প্রথম শুরুটা করেছিলাম। প্রথম শুরুটা আমার কাটোয়া থেকেই হয়েছিল, মানে এখানেই প্রথম আমি ফটোশ্যুট শুরু করি। তারপর দু একটা করতে করতে, তখন আমার নিজস্ব ফোনও ছিল না, তখন আমি মা বাবার ফোন থেকেই চালাতাম। তো মা বাবার ফোন থেকে হয়তো কিছু কিছু পোস্ট দেখতাম বা কেউ ফ্রেন্ডে আমি দেখলাম করতে বা শিখতে, হ্যাঁ হ্যাঁ ইউটিউব দেখতাম। তো সব দেখে দেখে ভিডিও দেখে দেখে নিজেকে তৈরি করার চেষ্টা করতাম। এবার তারপর আস্তে আস্তে ফেসবুক দেখে কিছু জনের সাথে কন্ট্যাক্ট করে কলকাতা প্রথম পা দেওয়া আমার, সেখানে শ্যুট। আচ্ছা, তো তারপর সেখানে শ্যুট শুরু হয়। মডেলিং করতে গেলে কি মেট্রো সিটি, মানে আমাদের যেহেতু আমরা মফস্বলে থাকছি, কলকাতা থাকাটা বাধ্যতামূলক? যেহেতু তুমি এখন আছো, তুমি বললে যে তুমি কাটোয়া থেকে যেতে তোমার কষ্ট হচ্ছিল বা সমস্যা হচ্ছিল বা ঠিক টাইমে পৌঁছাতে পারছিলে না, তো সেই ক্ষেত্রে কি মেট্রো সিটিতে থাকাটা বাধ্যতামূলক? থাকলে ভালো হয়, মানে তার পক্ষেই বেশি ভালো হয়। মানে হয়তো আমি এখানে আছি, শ্যুটের ক্ষেত্রে কি হয় যে তোমাকে আগে থেকে কোনো ইনফরমেশন দেবে না। ধরো কালকে শ্যুট আছে, আজকে রাতে বললো তোমাকে যে কালকে তোমাকে 8:30টার মধ্যে কি 10টার মধ্যে এই স্টুডিওতে ঢুকে পড়তে হবে। এবার সবার আগে মেন দরকার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার। তো এখানে যদি এমন হয় যে তোমাকে বললো 10টা, তুমি বাই চান্স 10টা 2 বা 10টা 5 করে ফেললে, তোমাকে ওখান থেকে বার করে দেওয়া হবে। তোমাকে আগে প্রশ্ন করবে, তুমি তো টাইম মেনটেনই করতে পারো না, তাহলে তুমি কি কাজ করবে? আমার মনে হয় সেটা সব ক্ষেত্রেই দরকার, যে টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার। তো ওখানে এই বিষয়টা খুব আছে। তো সেক্ষেত্রে তুমি যদি কলকাতার মতো জায়গায় থাকো, যেখানে কাজটা করছো সেখান থেকে যদি করো, তোমার টাইমটা অনেকটা বাঁচবে। তুমি সেই ম্যানেজমেন্ট করে সেই জায়গায় পৌঁছাতে পারলে ঠিকঠাক। এখনকার দেশে যে অবস্থা, সেক্ষেত্রে সেফটিও নিজেকে রাখতে হবে। তো সেক্ষেত্রে তুমি সময়ে বাড়িও পৌঁছে গেলে তোমার কাজটাও ভালোভাবে হলো, সবটা ভালোভাবে পসিবল। একদম। মানে বেসিক্যালি যদি কেউ মডেলিং করতে চায় ভবিষ্যতে, বা তার কেরিয়ারটা মডেলিং নিয়েই ভাবে বা সিনেমা জগৎ নিয়ে ভাবে, তবে তাকে মেট্রো সিটিতে বা আমাদের যেহেতু কলকাতা মেট্রো সিটিতে, ওখানে থেকেই সবকিছু ম্যানেজ কাজটা বেশি পাবে সে। এখানে থেকে কিন্তু তোমাকে লোকে চিনবে না, একটা শ্যুট করলে তারপর তোমাকে ভুলে যেতে পারে। কিন্তু তুমি যখন ওখানে থাকবে তখন তুমি তাদের কানেকশনে থাকবে, প্রায় দেখা হলো, কন্ট্যাক্টস বাড়বে। তুমি একটা শ্যুটে গেলে, একটা শোতে গেলে, ওখানে তো একজন থাকে না, টিম ওয়ার্ক হয়। তো সেক্ষেত্রে একজনের সাথে পরিচয় হবে, তার থ্রু আর একজনের সাথে পরিচয় হবে, তো তোমার কন্ট্যাক্টস বাড়বে, শ্যুট পাবে, তো তোমার সুবিধা সেটা। যত আমি মানুষের সাথে কানেক্টিভিটি বাড়বে, তত আমার কাজের স্কোপটা বাড়বে, আমি লার্নিংটা পাবো। মফস্বলে না একটা জিনিস হয় যেখানে হচ্ছে মানুষ অনেক সময় ডিমোটিভেট থাকে, মানে আমি দেখতে শ্যামলা, আমি বেশি লম্বা, আমি বেশি রোগা, বা আমি বেশি হেলদি, বা বেশি মোটা, যেটাই হোক। তো সেই ক্ষেত্রে মডেলিং যদি তাদের স্বপ্ন থাকে, তারা কি করতে পারবে? মানে অবশ্যই করতে পারে, কেন পারবে না? যে কোনো বডি শেপে কি মডেলিং করা যেতে পারে? এটা আমরা মানুষরাই তৈরি করেছি। যারা এই বিষয়টা জানে না তারাই হয়তো বলে যে ও মোটা, ওর দ্বারা এটা হবে না, ও রোগা, ওর দ্বারা এটা হবে না, ও শর্ট, ওর দ্বারা এটা হবে না, ও যদি লম্বা হতো তাহলে এটা হতো, ফর্সা হলে এটা হতো। এটা কিন্তু নিজেদের মন গড়া, সবার জন্য আলাদা আলাদা তৈরি আছে। একদম। আচ্ছা। তো আমাদেরই অনেক শুটে দরকার হয় যে প্লাস সাইজ মডেল,
আচ্ছা, আমি এখন আফসোস করি, আমি যদি প্লাস সাইজ হতাম তাহলে আমি ওই অপরচুনিটিটা পেয়ে পেয়ে যেতাম, যেতাম। এখন ওকে। পাচ্ছি না। তো প্লাস সাইজ মডেল যারা আছে তাদের জন্যও কাজ আছে। আমাদের এখানে কি হয় যে যারা কালো শ্যাম বর্ণ তাদেরকে খুব ছোট করে দেখা হুম হয়। হুম। সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, বিয়ের ক্ষেত্রে তো আছেই, আছেই। যে কালো মেয়ে ওর বিয়ে হবে না, ওকে কে বিয়ে করবে, এরকম একটা ব্যাপার আছে। কাজের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের মাঝখানে ছোট করা আছে যে ও কালো। মানে কিন্তু বডি শেভিংটা তো একটা বড় সমস্যা রয়েই গেছে, অনেক রয়ে মানুষরা গেছে, যারা বডি শেভিং কিন্তু করে। এখানে গুরুত্ব দেওয়া হয় না। হয়তো কলকাতাতেও খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, বাট এখানকার আশেপাশে মফস্বল এলাকা থেকে কলকাতায় গুরুত্বটা দেওয়া হয়। এবার কলকাতা থেকেও বাইরে, মুম্বাই আরও বাইরে বাইরে জায়গায় কি হয়, যারা শ্যামবর্ণ কালো তাদেরকে নিয়ে কাজ করা হয়, এবং ভীষণ ভালো ভালো মডেল আছে যারা শেখার, মানে আমরা তাদের কাছ থেকে শিখতে পারবো কিছু। তাদেরকে নিয়ে খুব ভালো ভালো ব্র্যান্ড, কেউ কেউ আছে যে ব্র্যান্ড মডেল, মানে সেই ওয়েরই কাজ করে ব্র্যান্ডের হয়ে। হুম। তো সেটা আছে, তারা করছে না, তারাও তো করছে। সবার জন্য আলাদা আলাদা জায়গা আছে, অবশ্যই পারবে। তার আগে সবার প্রথম দরকার কনফিডেন্স নিজের মধ্যে, যে আমি পারবো। সে পাচ্ছে, আমি কেন পারবো না? কি হয়েছে, আমি শর্ট, আমি মোটা, আমি রোগা, হোয়াট এভার। মানে নিজের মধ্যে কনফিডেন্স আসবে সবার প্রথম দরকার। কিন্তু আসার পরেও আরেকটা যেটা সব থেকে বড় সমস্যা হয়, আমার তো নিজে, তুমি আমাদের পডকাস্ট দেখছে বা তুমি বললে ইউটিউব দেখছে বা আদার্স, এরা দেখে বা তোমার কথা শুনছে বা তোমার মতো যারা আছে তাদের কথা শুনতে মোটিভেট হয়ে নিজের মধ্যে কনফিডেন্স আসছে, কিন্তু একটা বড় সমস্যা থাকে ফ্যামিলি। একদম। কারণ হচ্ছে আমরা মফস্বলা থেকে অনেকেই জানি যে এই জগৎটা একটু মানে নোংরাই বলতে পারি, আমি যদি একটা বাংলা কথা বলি যে মানে কম্প্রোমাইজ বেশি করতে হয়, বা আশা করি বুঝতে পারছি আমি কি বলছি পুরো ব্যাপারটা। তো আমাদের কাছে সেই তথ্যগুলোই আসে, মানে তথ্যগুলো মিনস হচ্ছে যে ধরো কিছু কাজে গেল, তাদের মধ্যে কিছু মানুষ ব্যর্থ হয়ে এসে তারা এরকম কিছু প্রচার করছে, তারপরে এটা গার্জিয়ান বাইজ গার্জিয়ান সেটা স্প্রেড হচ্ছে, তো আমাদের মধ্যে এই ধারণাটা থাকে। এই ভয়টা কি আদৌ সত্যি? গার্জিয়ানের যে ভয়টা, এটা আদৌ সত্যি যে হ্যাঁ ওখানে স্যাক্রিফাইস করতে হয় বা বড় জায়গায় যেতে গেলে অনেক নানা রকম জিনিসগুলোকে ওভারকাম করে যেতে হয়, সেটা কি সত্যি? সেটা সত্যি, মানে কিছুটা হলেও সত্যি, কিছুটা বলবো না। এবার জায়গা বিশেষে, মানে ওখানে এমন না যে সব জায়গাতেই এই কাজগুলো হয়, বা সব জায়গায় আমরা হয়তো ভয়ে ভয়ে থাকবো, এমনটা কিন্তু না। তো কিছু কিছু জায়গা, বা এখন একটু বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে যে সব জায়গায় কম্প্রোমাইজের ব্যাপারটা খুব কমন হয়ে গেছে। মানে তুমি কেমন বা তোমার কতটা এক্সপিরিয়েন্স জেনে কাজ নেই, কম্প্রোমাইজ করবে কিনা, হ্যাঁ কিনা, তোমার একটা হ্যাঁ কিন্তু অনেক কিছু হয়ে যাবে। তুমি রাতারাতি বিরাট ফেমাস হয়ে যেতে পারো। করতে হয় মডেলিংও? অবশ্যই করতে হয়। এখন আগে যেমন এগুলো বলতে একটু হেজিটেট ফিল হতো যে কেউ বলবে কি না, এখন এগুলো কেউ ভাবে না, এরকম নর্মাল একটা কথা, মানে ডাইরেক্ট অ্যাপ্রোচ করে দেয় যে এটা করো, আমি তোমাকে এই কাজটা দেবো। হ্যাঁ, আর এমন ভাবে ওরা মানে তোমাকে ব্রেন ওয়াশ করবে, তুমি কিন্তু কিছুক্ষণের জন্য হারিয়ে যাবে। তুমি কিন্তু ভাববে যে তাহলে কি আমি করে ফেলবো, করবো, এরকম হয়, আমার সাথেও একটুখানি হয়েছে। সময় ব্যাপার, বা এইটুকু, বা একটু কফি করতে যাও, বা এই ব্যাপারগুলো খানিকটা সময়। ওখানে ধরো শ্যুট করা হচ্ছে, শ্যুট করার ক্ষেত্রে তোমার কি দেখবে, তোমার এক্সপিরিয়েন্স দেখবে, তোমার আলটিমেটলি সে ফটোশ্যুটই করবে। তোমার কটা ফটো পাঠিয়ে দিলাম, সে মানুষটা তো আর পাল্টে যাবে না, যেমন তার সেই ছবিতে উঠেছে, সে যে শ্যুটটা করবে তার জন্য তার সেই রকম ফেসটাই থাকবে, চেঞ্জ কিছু হবে না। এবার ওখানে এই ব্যাপারগুলো থাকে যে অফিসে ডাকা হোক, কফি খেতে যাওয়া হোক, এইভাবে কাজটা তুমি পেলে কিনা ঠিক নেই, কিন্তু তোমাকে একবার ডেকে নেবে, ডেকে তোমার তার মতো করে সে অ্যাপ্রোচ তাকে করবে। তারপরে সে পরবর্তী ঘটনা কি হবে সেটা তার ইচ্ছার উপর ডিপেন্ড করে বা নাও হতে পারে। এবারে ওখানকার যারা আছে তাদেরকে তুমি কিন্তু একবারে চটিয়ে দিতেও পারো না। একবার যদি তারা চটে যায় তাহলে তোমার ওখানকার ভবিষ্যৎ শেষ, তুমি কিন্তু আর এগিয়ে যেতে পারলে না, ওখানেই তোমার সব শেষ। পুরো মডেলিং কেরিয়ার শেষ না, ওই মডেলিং কেরিয়ার শেষ করে দিতে পারে তারা, মানে এতটাই ওদের পাওয়ার। মানে হাউস টু হাউস সব কানেক্ট থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই কানেক্ট থাকে। তোমার সাথে আমি কিছু খারাপ করলাম, তুমি আর একটা হাউসে গিয়ে বা তাদের সাথে কিছু বলে দিলে যে এই মেয়েটা যেন কাজ না পায়, সে আর জীবনে কাজ পাবে না, সম্ভবই না কোনোভাবেই। ভয়টা সত্যি, গার্জিয়ানরা যে ভয় পায় সেটা একদমই ঠিক, কিছু অংশে সত্যি। হুম। আচ্ছা, তোমার এই এতটা লাইফে এসে তোমাকে কোনো জায়গায় কম্প্রোমাইজের মানে অ্যাপ্রোচ করা বা তোমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে? বহুবার। আমি হয়তো প্রায় দিনই পেয়ে থাকি, প্রত্যেক দিন কেউ না কেউ হয়তো মেসেজ করলো হোয়াটসঅ্যাপে, কেউ ফোন করলো। বেশিরভাগ এখানে হোয়াটসঅ্যাপে লেখা হয় না কিছু, ফোনে বলা হয়। তো প্রায় দিন শুনতে হয় যে কম্প্রোমাইজ করবে, মানে সব শ্যুটেই হয়ে গেছে এখন, যে কিছু পেতে গেলে কিছু দিতে হবে, তারপর তুমি কাজ পেলে। আর এমনভাবে তোমাকে বলবে যে তুমি হয়তো এটা না করলে তোমার দ্বারা টিকে থাকা সম্ভব না,
তোমাকে ছেড়ে দিতে হবে। ভয়টাও দেখাবে, ভয়টাও ভীষণভাবে দেখাবে। তুমি কিছুর জন্য ভাববে যে তাহলে হয়তো এটা আমার করে নেওয়াই ভালো, ঠিক আছে আমার তো এত কিছু হয়ে যাবে, কোনো ব্যাপার না, এটাই তো চেয়েছিলাম আমি। কিন্তু এটা যারা করবে তারা কিন্তু লাইফ টাইম টিকে থাকতে পারবে না। 1 থেকে 2 বছর খুব তুমি কাজ করলে, খুব কিছু করলে, তারপর তুমি ডাউন হয়ে গেলে আর তুমি কাজ পাবে না। তোমার না সেম কথাটা আমাদের মৌলি এসেছিল, ও সিরিয়াল করে বা ওই জগতেই আছে, ওনার সেম কথাটা বলেছে। তুমি তোমার মডেলিং তোমার কেরিয়ারে বলছো, ও ওর অভিনয় কেরিয়ারে বলছে যে অবশ্যই অপশনগুলো আছে, তুমি যদি ওটাকে মানে অ্যাডপ্ট করো, তুমি কিছুদিন ট্রাই থাকতে পারো বা কিছু বছর থাকতে পারো, কিন্তু তোমার যদি ট্যালেন্ট না থাকে আদৌ তুমি টিকে থাকতে পারবে নাকি সেটাও দেখার আছে। তুমি হয়তো সবটাই লস বলছে করে নিলে, এবার তুমি লসও খেতে পারো, কবেই কোনো গ্যারান্টি তুমি পাচ্ছ না। তবে এখান থেকে কি করে নিজেকে রিকভারি করে নিজের কেরিয়ারটাকে বড় করা যায়? এবার রিকভারি বলতে তোমাকে নিজেকে ঠিক থাকতে হবে সবার প্রথম। এই মডেলিংয়ে আসতে গেলে কনফিডেন্স তো খুব দরকার, আর খুব সাহস দরকার। যে লোকে অনেক কথাই বলবে, সেটা ফ্যামিলিও বলতে পারে, ফ্যামিলিতে তো প্রচুর আছে এই বিষয়টা, যে তোমাকে সাপোর্ট কেউ করবে না, তো সেটা শুনতে হবে। বাইরের আছে, প্রতিবেশীর আছে, সবার আছে, তো সেই সব শুনে হজম করে তোমাকে নামতে হবে। তো তারপর তুমি এগোলে না পিছলে সেটা ভাববার। ফ্যামিলি বলল, আমি থাকলাম না বেশিক্ষণ, শুনলাম না, বা পাড়া প্রতিবেশী শুনলাম না, চলে গেলাম, ঠিক আছে, অ্যাট এ টাইম তুমি থাকছো কলকাতায় ওই জগৎটার সাথে মিশে, কিন্তু যারা তোমাকে অ্যাপ্রোচ করছে, যারা তোমাকে বলছে, তাদের কি করে ইগনোর করা যায়? মানে অলরেডি তুমি ইগনোর করে, তাদের ইগনোর করে কীভাবে নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে বলতে ব্যাপার হচ্ছে, তারা কিন্তু যারা এগুলো বলে তারা কিন্তু বেশি কথা বাড়ায় না একদম, যেটা তাদের মূল বক্তব্য তারা বলে। ধরো আমি কোনো জায়গায় বললাম ইন্টারেস্টেড, আমি কাজটা করতে চাই, সে এক কথায় বলে দেবে যে তুমি কি কম্প্রোমাইজ করতে পারবে, কম্প্রো মডেল। কম্প্রো মডেল? হ্যাঁ, ভাগ আছে মডেলে, মানে কেউ কেউ আছে যারা কম্প্রোমাইজ করেই কাজ পায়, মানে তাদের একটা ধরা হয়ে গেছে, তারা কম্প্রো মডেল। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একবার আমার সুযোগটা কাউকে দিয়ে দিই, মানুষ সুযোগটা নিতে থাকবে, দেন আমি যতটা যেতে পারি। এবার যখন ধরো আমাকে কেউ অ্যাপ্রোচ করছে যে তুমি কি কম্প্রোমাইজ করবে, কম্প্রো মডেল, তোমাকে সেই সময় যে একটু আগেই কথাটা বললাম যে করো, তোমার এই হবে, তুমি এত জায়গায় উঠে যাবে, তোমার প্রচুর নাম ডাক হবে, সবার মধ্যে তুমি ছড়িয়ে যাবে, প্রচুর কাজ পাবে। এই যে যখন ব্রেন ওয়াশটা হয়, তখন তুমি একটা আলাদাই জগতে চলে যাবে, তখন মনে হবে এটাই তোমার স্বপ্ন ছিল। সে একা করে না, আশেপাশে কেউ মানে সে তো থাকেই, কিন্তু সে যখন বলে সে তখন একা। এবার তখন তুমি একটা অন্য জগতে হারিয়ে যাবে, যে ধরো তুমিও স্ট্রাগল করছো, এবার এত অপরচুনিটি পেয়ে যাচ্ছ, তুমি কিছুক্ষণের জন্য ঘাবড়ে যাবে, মনে হবে এটাই তোমার স্বপ্ন ছিল, এটাই তো চেয়েছিলাম, এটা করিয়ে ফেলে, কোনো ব্যাপার না, থাক, কেউ তো জানতে পারছে না। সে এটাও বলবে যে কেউ জানতে পারছে না, এটা আমাদের মধ্যে থাকছে, কিন্তু সেটা নিজেদের মধ্যে একদমই থাকে না, সেটা কিন্তু ছড়ায়। তাকে যখন একজন বলবে, সে কিন্তু বলবে আমার চেনা জানা একটা মডেল আছে, সেটা করে কম্প্রো মডেল, তারপর থেকে তার আখ্যা হয়ে গেল সে কম্প্রো মডেল। আচ্ছা, ঠিক আছে, তো এইভাবে চলতে থাকে। আর তুমি যদি ইগনোর করো, তোমাকে একবার দুবার তিনবার আবার কেউ অ্যাপ্রোচ করতে, কাজ দেবে না, ঠিক আছে, আমাকে ভুলে যাবে, এত মডেলের ভিড় এখন, এত কম্পিটিশন চলছে, সেক্ষেত্রে সেও ইগনোর করলো, আমিও করলাম, এড়িয়ে গেলাম, যে এক কথায় বলে দিলাম যে না করি না, আমি ক্লিন ওয়ার্ক করি। ও, ক্লিন ওয়ার্ক মানে কম্প্রো মডেল আর ক্লিন ওয়ার্ক, মানে এই দুটো ওয়ার্ড আমিও নতুন শুনছি, তোমাকে আগে বললাম যে তুমি জানি না পুরো ব্যাপারটা। তো ওখানে এক কথায় বলে দিল হলো যে আমি ক্লিন ওয়ার্ক করি, আমি কম্প্রোমাইজ করি না, দিয়ে তোমাকে আর কাটাবে না, আর কিছু বলবে না। এবার যদি তোমার ট্যালেন্টের বা তোমার লুকের সাথে বা তোমার ক্যারেক্টারের সাথে সেই উনি যেটা করতে চাইছে, মানে যে শ্যুটটা করছে সেটা যায়, তোমাকে অ্যাপ্রোচ করলো, কাজ করলে বেরিয়ে গেলে, আদারওয়াইজ একদম টাটা। এবার তাদের মুখের উপরে তুমি যখনই বলতে যাবে, সে কিন্তু তোমাকেও ইগনোর করতে লাগবে, না থাক, মেয়ের তো মডেলের তো অভাব হবে না, ওকে নিয়েই করতে হবে, এমন কোনো ব্যাপার না। তো কিছু কিছু জনের মূল উদ্দেশ্য থাকে না যে আমি শ্যুটটাই করব, ওটা একটা বাহানা, ওটা একটা পুরোটাই বাহানা থাকে যে শ্যুট করব, শ্যুটটা একটা ছলনা মাত্র, যে তোমাকে কিভাবে ব্রেন ওয়াশ করে আনা যায়, আর কিচ্ছু না। এবার অনেকে হয়তো শ্যুট করে, এটা ফলস, তার প্রোফাইল বাড়াবার জন্য, যে কতটা আমার নাম ডাক আছে, কতটা কি কাজ করেছি, বাস এইসব। আর তারা গোনাগুনতি কিছু মডেল নিয়েই কাজ করে। ওকে, তো এটাই। এই তুমি কলকাতা থাকছো, মডেলিং করছো, একটা ভালো খরচা আছে কলকাতার মধ্যে থাকতে, এবং তুমি পড়াশোনা করছো, তুমি একটা শ্যুট করে এক্স্যাক্ট অ্যামাউন্ট না বলো, মোটামুটি কীরকম অ্যামাউন্ট পাওয়া যায় বেসিক থেকে যদি শুরু করি? আমি যদি বেসিক, যে কেউ একজন নতুন কাজ করছে, যে মফস্বল থেকে গেছে, সে বেসিক কাজ করছে, করে তার
ওখানে থাকার খরচা ম্যানেজ করতে পারে মোটামুটি, সেটা মানে কতদিন পর করতে পারে বা কতটা পে আউট পেতে পারে? আচ্ছা, যদি নিউ কামার হয় হ্যাঁ। তাহলে তার প্রথম প্রথম যেটা পাবে তাতে তার হাত খরচা চলে যাবে, যেহেতু একটা মেয়ে, ওকে তার প্রচুর খরচ আছে, ধরো কসমেটিক আছে, ড্রেস আছে, ওকে সেগুলো কিন্তু চলে যাবে মোটামুটি, এইটুকুই কিন্তু হবে। হ্যাঁ। এবার আস্তে আস্তে যত এক্সপিরিয়েন্স বাড়বে, ধরো 6 মাস হলো, 1 বছর হলো, 1 বছর পর থেকে কিন্তু ভাবতে হবে না, তার থেকে একটু বেটার জায়গায় সে থাকবে। ওকে কিন্তু যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবে, একটু মোটামুটি হয়তো 2-3 বছর হয়ে গেল, এবার গোটাটা লাখ কি, কারো কেউ কেউ এমনও হয় যে 1 বছরের মধ্যে এমন একটা অপরচুনিটি পেয়ে গেল, তাকে আর ঘুরে দেখতে হচ্ছে না। এবার যদি একটু কষ্ট করে করে যায় বা একটু দেরি হয়, তাতে যদি 2 বছর খুব ভালোভাবে লেগে থাকে, তাহলে কিন্তু সে কলকাতার মতো জায়গায় থেকে, তার ফ্ল্যাট রেন্ট দিয়ে, তার থাকা খাওয়া খরচা করে থাকতে পারে, ভালোভাবে চলে যাবে, ওই ভালোভাবে সেভিং চলে, হতে পারে। একার পক্ষে কিন্তু চলে যাবে। আচ্ছা এবার যখন সেটা তোমাকে ফ্যামিলিতে দিতে হচ্ছে, তখন আর একটু তোমাকে এক্সপিরিয়েন্সড হতে হবে, আরো 1-2 বছর ইনভেস্ট করতে হবে, তারপর তুমি ফ্যামিলির জন্য ইনভেস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে একার জন্য চলে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, মডেলিং হলো, দেন তারপরে প্রসেসটা কি, মানে আমি মডেলিং হিসেবে কন্টিনিউ করবে নাকি মডেলিং তো অনেকে ফিল্ম জগতে যায়, অনেকে টিভি জগতে, এর প্রসেসটা কেমন থাকে? সুযোগটা তো মডেলিং থেকেই। এবার ধরো কেউ আগের প্রসেসটা কিন্তু খুব সহজ ছিল, আগেকার দিন আমাদের যারা সিনিয়র মডেল ছিল বা সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, তাদের ক্ষেত্রে খুব সহজ ছিল। এবার এখনকার মতো ব্যাপারটা ছিল না বলেই বলছি সহজ, হয়তো তাদের পক্ষেও সহজ ছিল না, তখনকার মানুষজনের চিন্তা ভাবনা অনেকটা পুরনো ছিল, সেক্ষেত্রে সেই সময় থেকে উঠে যাওয়া খুব একটা চাপের ব্যাপার। তো এখন এই কারণেই কঠিন বলছি, কারণ হচ্ছে কম্পিটিশন প্রচুর বেড়েছে একদম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ যেতে হবে। তুমি যদি ভাবো আমার ছোট থেকে ইচ্ছা আমি দেবের সাথে একটা মুভি করতে চাই, সেটা কিন্তু সম্ভব না, কোনোদিনই সম্ভব না। দেব বুড়ো হয়ে যাবে, কিন্তু তুমি পারলে না, হবে না। এটা তোমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। যেমন হচ্ছে তুমি মডেলিং দিয়ে শুরু করতে পারো, যদি তোমার দ্বারা হয় তুমি মডেলিং দিয়ে শুরু করতে পারো। এবার মডেলিংয়ের ব্যাপার আছে যে তুমি ফটোশ্যুট দিয়ে শুরু করলে, বা কেউ কেউ আছে যে র্যাম্প ওয়ার্ক শুরু করলো, সেটা সবাই যে যেমন পারলো তেমন শুরু করলো। এবার তুমি যখন ফটোশ্যুট শুরু করলে, ফটোশ্যুট থেকে আস্তে আস্তে তোমার যদি ওইটা ট্যালেন্ট থাকে যে তুমি র্যাম্প ওয়ার্ক করতে পারবে, বা র্যাম্পের জন্য যে যে দরকার জিনিসগুলো সেগুলো যদি তোমার মধ্যে থেকে থাকে, তুমি র্যাম্প ওয়ার্ক করলে। এই যে র্যাম্প ওয়ার্ক করতে গিয়ে তুমি কিছু কিছু শোতে গেলে, একজনের শোতে গেলে একজনের থেকে, তো তোমার চেনা পরিচিতিটা বাড়লো, তার কাছ থেকে আর একটাতে গেলে পরিচিতি বাড়লো। এবার এই করে করে অনেকজনের কাছে অনেক শ্যুট পাওয়া যায়, শো পাওয়া যায়, সিরিয়ালের কন্ট্যাক্ট পাওয়া যায়, এইভাবে স্টেপ বাই স্টেপ তুমি গেলে। মানে তোমাকে সুযোগ সবসময় খুঁজে বেড়াতে হবে, মানে এক জায়গায় পড়ে থাকলে হবে না, যে যখন ডাকবে তোমাকে সেখানে যেতে হবে। তুমি ভাবলে আমি কলকাতাতে থেকেই সব করতে যাই, হবে না, তোমাকে বাইরে যেতে হবে। কলকাতা যাবে, মালদা গেলে, আলিপুরদুয়ার গেলে, জলপাইগুড়ি, কোচবিহার, বহরমপুর, বর্ধমান, সব জায়গায় যেতে হবে। যেখানে ডাকবে যেমন শুট হবে তোমাকে যেতে হবে। ইভেন সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। সবথেকে বড় তুমি যেটা প্রথম বলে, সেটা চোখ নাক কান মুখ খোলা রেখে, ওইটাই বলতে চাইছিলাম যে খোলা রেখে কানেক্টটাকে বাড়াও, সাবধানতা বজায় রেখে সেফটি থেকে তুমি কাজ করো, অসুবিধা নেই। সবকিছু না এখন একটা লিগেল প্রসেস হয়ে গেছে। আমরাও তোমার কিছু আগে বলছিলাম যে আমাদেরও এক চালার জন্য আমরা অনেক মডেলকে দিয়ে শ্যুট করতাম, আমরা ছোটোখাটো একটা এগ্রিমেন্ট করে নিতাম যে আমরা যাতে ওই ছবিটাকে পরে আমি ইউজ করলে তার ফ্যামিলি বা তারা যেন আমাদের কোনো রকম ক্লেম না করতে পারে। তুমি যদি কোনো শ্যুট যাও, যদি কমার্শিয়াল শ্যুট হয় বা ওয়েডিং শ্যুট হয়, যে কোনো শ্যুট, এগ্রিমেন্ট হয় না, সব ক্ষেত্রে কিন্তু হয় না এগ্রিমেন্ট, না এটা হয় না। আচ্ছা, মানে এই এগ্রিমেন্ট কথাটা বলার কারণ, এগ্রিমেন্টটাও হয় তখন যখন সে তোমাকে সিলেক্ট করে নিল যে তুমি তাদের হয়েই কাজ করবে। এখনকার যেটা হয়েছে, একজনকে নিয়ে কাজ করতে কেউ চায় না। এটা মানে কোনো গয়নারিও নয় যে পিসি চন্দ্র, অঞ্জলি জুয়েলার্স যে একটাই ব্র্যান্ড মডেল রাখলো তাকে দিয়ে কাজ করলো। ডিফারেন্ট ডিফারেন্ট চাই মডেল, যে বিভিন্ন রকমের, এক একজন এক এক রকমের। সেক্ষেত্রে একজনকে দিয়ে চাইবে না যে বাজারটা মানে জাস্ট ভার্চুয়াল কথা হলো বা তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো যে তোমার এই টাইম এই শ্যুট, তুমি এসো করে দাও, এতগুলো চেঞ্জ আছে তোমার জন্য এই কটায়, তারপর আরেকজন হলো, এইরকম। মানে এর মধ্যে কোনো লিগ্যাল কোনো প্রসেস থাকে না? আচ্ছা, এই লিগ্যাল কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় বোল্ড ক্যারেক্টার তো শ্যুট করতে হয় যারা মডেলিং করে, আই হোপ তুমিও করেছো। একদম নর্মাল শ্যুটের সময় অনেক লোক থাকে, ক্যামেরাম্যান থাকে, লাইট থাকে, এক্সট্রার থাকে, আর একটা বোল্ড ক্যারেক্টার বা বোল্ড শ্যুটের সময় সেটা থাকে না। সেই সময় নিজেকে কীভাবে ম্যানেজ করো?
এবার বা থাকে যারা না করে বলা, তারা কে ম্যানেজ করে? হ্যাঁ এবার তুমি যেটা বললে যে নর্মাল টাইমে থাকে, বোল্ড শুটে থাকে না, থাকে না বলা ভুল। আমি জানি না, আমি জিজ্ঞাসা করছি, আমার একদম নলেজ নেই এটার মধ্যে। থাকে না বলা ভুল, অবশ্যই থাকে। যেমন নর্মালে থাকে তার থেকে তো বেশি থাকে, প্রচুর বেশি থাকে, না থাকা নয়, প্রচুর থাকে। এবার জায়গা বিশেষে হয় যে কে শ্যুটটা অর্গানাইজ করছে, ওকে, শ্যুট হোক, কোনো ভিডিও হোক, যে কোনো মিউজিক ভিডিও বা সিনেমা সিরিয়ালের যে কোনো সিন হোক, সেটা কে করছে সেটা ম্যাটার করে। ওকে, এবার সবাই তো ধরো সমান না, তো যার যেমন চাহিদা, ধরো কেউ চাইলো যে শুধু শ্যুটটাই মনোযোগ দিয়ে করতে, ভালো একটা আউটপুট বের করব, তাহলে তো একাধিক লোক থাকবে। তোমার ওকে, চিন্তা ভাবনাটা অন্যরকম, শ্যুটটা মেন নয় তোমার কাছে, Okay. ওটা জাস্ট শো মাত্র, যে ওটা দিয়ে তুমি কিছু করবে, তাহলে লোক তো বেশি থাকবে না। আর ওকে, এটা নয় যে বোল্ড শ্যুট হচ্ছে বলে কেউ থাকবে না, একজনকে দ্বারা হলো এটা হলো না, সবাই মানে থাকবে। এটা ওয়ার্ক, তোমার কাজ। হুম হুম, বাকি পৃথিবী যে যা থাকে টিমওয়ার্ক আমাদেরকে লাভ নেই। যেমন হওয়ার হলো, সেটা কোনো আচ্ছা, ব্যাপার না। ওকে। মডেলিং করতে গেলে সব থেকে বেশি করতে হয় নিজেকে মেনটেন্স, মেনটেনটা ভীষণ দরকার। ভিতর থেকেও যেটা কনফিডেন্স জন্য বললে, হুম 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 বাইরে থেকেও যেটা তোমাকে দেখতে, তোমার বডি শেপ বা তোমার আদার্স সব যেন ঠিকঠাক থাকে। এগুলো তোমরা কিভাবে করো, মানে বেসিক্যালি তুমি কিভাবে করো? আমি করি বলতে, প্রথম আমি আসলে কিছু জানতাম না, বুঝতাম না, ফোনটা যেহেতু তখনও পাইনি, বুঝতাম না, টিভি দেখে কতটা বুঝবো, আমি বাইরের লুকটাই বুঝতে পারবো, এবার চেষ্টা করতাম সেরকম হওয়ার। আস্তে আস্তে যখন এই কাজের মধ্যে ঢুকলাম, তখন অনেক জায়গায় যেতে লাগলাম, চিনলাম মানুষজনকে, দেখতে লাগলাম, তারপর হাতে ফোন পেলাম। ফোন পাওয়ার পর কাজে লাগাতে হবে, ফোনটা তো খারাপ ইয়েতে কাজে লাগালেই হবে না, তুমি যে কাজটা করছো সেটা ভালোবেসে করতে হবে, একদম, তার জন্য যা যা করার তোমাকে করতে হবে, সব কিছু জানতে হবে। তো সেই ক্ষেত্রে আমি, এই ভাবনাটা ছোট থেকেই ছিল যে আমি এইরকমভাবে চলবো, ওকে, এইরকমভাবে নিজেকে দেখতে চাই। তো সেক্ষেত্রে আলাদাই একটা মাথায় কাজ করতো যে এটা করবো ওটা করবো। তো সেই ক্ষেত্রে আমার শুরুটা বলতে প্রথম থেকেই ছিল যে বাইরের লুকটা ম্যাটার তো অবশ্যই করে এখনকার দিনে, তার আগে তোমাকে ভেতরে নিজেকে গ্রুম করতে হবে, একদম, একদম, ভেতরে ফিট হওয়াটা আগে দরকার। আর বাইরে তুমি যা হলে হলে, ভেতর থেকে ফিট হওয়া দরকার আগে। তো তার জন্য হেলদি ফুড খাও, সময়ে ঘুমাও, ফোনটা কম ঘাটলেই ভালো, কাজে যেটুকু দরকার সেটুকু ঘাটলে কাজের জন্য। তুমি সত্যি করে কম ঘাটো তো? আমি সত্যি কম ঘাঁটি। আচ্ছা, আমাকে খুব একটা পাওয়া যায় না ফোনে, তবে হ্যাঁ শ্যুট পারপাস কিছু পোস্ট করলাম, ব্যাস ওইটুকুই, তারপর আমি আর নেই, এইটুকু। এবার হচ্ছে খাওয়া দাওয়াটা খুব হেলদি রাখা দরকার, বাইরের খাবার খাও বাট লিমিটেড, এবার সেগুলো শরীরে এফেক্ট পড়ে, সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া একটু মেনটেন করা উচিত। তারপর আস্তে আস্তে নিজেকে গ্রুম করা উচিত, শরীরে একটু এক্সারসাইজ করা দরকার, তারপর পোশাক আশাক দেখা দরকার যে আমার সাথে কোনটা যাবে, সেই জিনিসটা আগে দরকার, যেটা এখনকার দিনে সবাই খুব একটা দেখে না, নিজের চয়েসটা যে খুব দরকার। ও এটা পড়েছে তাহলে আমিও এটা পড়ি, আমাকেও ভাল লাগবে। তোমাকেও অবশ্যই ভাল লাগবে, কিন্তু তোমার সাথে কোনটা যায় সেটা তুমি দেখো, হয়তো তার থেকেও বেটার তোমাকে লাগতে একদম, পারে। একদম, তো তার জন্য নিজেকে দেখো যে আমাকে কোনটাই মানায় বেশি, সেই রকম জিনিস ফলো করো, চলো। ওকে, তো সবার আগে বাইরে দেখাবার আগে ভেতর থেকে আগে ফিট হও। খুব দরকার। হুম হুম হুম। কত বছর ধরে তুমি মডেলিং করছো? আমার শুরুটা, মানে আমি কাউকে কত বছর সেটা আমি ভালো করে বলতে পারি না, একটাই কারণ, সেটা হচ্ছে আমার খুব ছোট থেকে, ওকে, খুব ছোট বলবো না, তবে 7-8 থেকে প্রথম শুরু হয়তো। শুভেন্দু তুমি মডেলিং করছো? হ্যাঁ হ্যাঁ, প্রথম শুরু। প্রথম শুরুর মধ্যে বলতে গেলে আমার গ্যাপ গেছে প্রচুর, মানে হয়তো পারিবারিক সমস্যা হয়েছে, 1 বছর গেল, তারপর হয়তো পড়াশোনা করছি, মাধ্যমিক চলছে, 2 বছর গেল, আবার শুরু করেছি, এইচএস দেব, আবার 2 বছর গেল, ঠিক আছে। এইচএস এর পর কিন্তু আমি আরো ভালোভাবে শুরু করতে পেরেছি, তখন টুকটাক করতাম। একটু বড় হয়ে গেছিল তো, মানে হ্যাঁ 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 বাড়িতে শোনাতে পারতো যে মা আমি এটা করতে যাবো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এবার প্রথম থেকে সাপোর্টটা প্রচুর করতো, কিন্তু ওরা ভয় পেত। তখন তো ফোন পাইনি, ওদেরকে আমি দেখাতেও পাচ্ছি না যে এইভাবে হয়, ওরা এগুলো নিয়ে কালচারও করে না। এবার কি হয়, যখন বড় হলাম, আরও সব জিনিসটা জানতে বুঝতে শিখলাম, তখন ওদেরকে দেখাতে পারলাম দেখো ফোনে এই এই হয়, এইভাবে এটা চলে, ওদেরকে আমি জোর করে বলতে পারলাম যে আমার সাথে চলো, ওকে, তোমরা এটা দেখো। কনফিডেন্স পাবে যে হ্যাঁ 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 মেয়ে হ্যাঁ, এই কাজটাই করছে। একদম। এবার তখন তোরা বুঝতে পারবে না, তো সেই জন্য আমার প্রচুর গ্যাপ গেছে, মানে আমি ওকে, বলতে পারবো না যে আমি এত বছর করেছি, তো এখনো বলতে গেলে হয়তো বলতে পারবো যে আমি আমার এইচএস এর পর থেকে কন্টিনিউ করেছি কন্টিনিউ। ভালোভাবে, যে ভালো ভালো জায়গায় কাজ করেছি, শ্যুট করেছি, তখন থেকে ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা, মানে এইটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে আমার, যে তুমি এরপর কি করতে চাইছো, ফিল্ম জগতেই যাবে না মডেল নিয়ে থাকবে, মডেলিং নিয়ে থাকবে? মডেলিং নিয়ে তো আছি, এবার ফিল্ম জগতে যাওয়ার ইচ্ছা অবশ্যই আছে। আচ্ছা, অলরেডি প্রসেস শুরু হয়েছে? হ্যাঁ। ওকে,
আমি না একটা প্রশ্ন করি তোমাকে, আমার খুব ইচ্ছে করছে অনেকক্ষণ তোমাকে, তখন আমি বাইরে বললাম যে একটা কথা প্রশ্ন তোমাকে করবো, সেটা হচ্ছে তুমি ফ্ল্যাটে একা থাকো, নিশ্চয়ই রেন্টে থাকো, একদম। ভূত দেখেছো? ভূত দেখিনি, তবে সবার তো একটা ছোটখাটো ঘটনা হয়। তো না আমি না এইটা জিজ্ঞাসা করার কারণটা বলে দিই আগে। তার কারণ হচ্ছে যে আমি অনেকের পডকাস্ট দেখি, বা আমি মানে ওভারঅল অল ওভার ইন্ডিয়ার বড় বড় যারা আছে তাদের প্রত্যেকেরই শুনি। তো ওই অনেক জায়গায় না এরকম একটা প্রশ্ন থাকেই দেখি যে এরকম ফ্ল্যাটে থাকো, এই থাকো, কিছু হয়েছে নাকি। যদি আমরা খুব সিরিয়াস টপিক নিয়ে একটা কথা বলছি, তার মধ্যে আমি এটা খুব জানার ইচ্ছা যে তুমি তোমার সাথে কিছু ঘটে যায় যদি একা থাকো, একা থাকলে অনেক বেশি ঘটে আর কি, শুনেছি। না, আপাতত আমার সাথে কিন্তু সেরকম কিছু ঘটেনি। এবার আমি যদি ভাবি যে আমার সাথে এরকম এটা হয়েছে, যদি মেলাতে লাগি, তাহলে কিন্তু মনে হবে যে হ্যাঁ, গা ছমছমে একটা ব্যাপার, এরকম কিন্তু মনে হয় কিছু একটা হয়েছে। হয়েছে সত্যি? কিন্তু হয়নি, হয়েছে আবার কিন্তু হয়নি। আমি ব্যাপারটা অতটা মাথায় নিইনি। আমি ছোট রান্না করে করি, বললাম, ওটা আমরা খাই, শুনিনি। দাই, ব্যাস। মানে এত সিরিয়াস আলোচনা করছি তো ঠিক ভালো লাগছে না। মানে আমরা যে আমাদের মানে পডকাস্ট একটু মজাদার হোক, যে দেখছে সে জন্য বোরিং ফিল না করে। তো বলো না একটুখানি যেটুকু হয়েছে ফিলিংটা। হয়েছে বলতে প্রথম প্রথম ঠিকঠাকই ছিল, থাকতাম, কোনো অসুবিধা নেই। প্রথম প্রথম মা থাকতো আমার সাথে। তো তারপর আচ্ছা, ভূতের গল্প যাওয়ার আগে আর একটা কথা জিজ্ঞেস করি, প্রেম করো? যদি বলো কেন, সেটা বলছি, তারও কারণ আছে। আগে বলো, তারপর না তুমি আগে বলো। জটিল প্রশ্ন। কেরিয়ারই ঠিকঠাক হতে পারলাম না, প্রেমটা কি করে ঠিকঠাক করবো? আগে নিজে ঠিকঠাক গুছিয়ে নি নিজেকে, তারপর আরেকজনকে গুছাবার দায়িত্বটা নেবো। আচ্ছা, না মানে এইটা জিজ্ঞাসা করার কারণটা হচ্ছে বাইরে থাকছো, মডেলিং করছো, মানে খুব বলতে গেলে একটা অন্য জগতেই থাকো তোমরা আমাদের থেকে। তো সেখানে একা থাকা, প্রেম না করো, একটা ভালো বন্ধু বা ভালো বান্ধবী যদি থাকে, অ্যাটলিস্ট অনেকটা সাপোর্ট পাওয়া যায়। মানে আমার বলার কারণ হচ্ছে এটা, কারণ অনেক সময় তুই সারাদিন কাজ করার বাড়িতে এসে সেই নিজেকে একাই সব গোছাতে হয়, তখন অ্যাটলিস্ট ফোনে কথা বলার মতো, মানে আমি ওই সেন্সে বলছি, অন্য কিছু না, যে একা লড়াইটা তো একারই, সঙ্গে যে একটা ভালো বন্ধুও পাওয়া যায়। প্রেমিকা ছোট থেকে আমার বন্ধু হচ্ছে আমার মা। আচ্ছা। তো আমার বলতে গেলে ছোট থেকে কোনো বন্ধু নেই, হয়তো এসেছে আবার গেছে। মানে আমি যে তাকে মনে করবো সে আমার বেস্ট ফ্রেন্ড, বা একে আমি আমার অসময়ে পাবো, বা আমার ভালো সময়ে আজকে ক্যাফে যাবি চল, এটা যে বলবো, সেই রকম পার্সন আমার লাইফে কোনোদিন ছিলও না, আর এখনো নেই। আচ্ছা, তো একটা ব্যাপার। তো আমার মাই বন্ধু, আমি মায়ের সাথেই সব জায়গায় গেছি, ঘুরেছি, প্রচুর আড্ডা, ভালো। সেটা একটা ছেলেকে আজকে আমি দেখলাম যে আমাকে চোখ মারলো এসে বলা, সেটাও কিন্তু মাকে বলি। তো এইরকম চলে, মা বলে এই ছেলেটা কিন্তু বেশ ভালো, বাদ দাও তো, এরকম তোর সাথে ভালো যাবে, ভাল লাগছে দেখতে। তো এরকম চলে। বাবাও ভীষণ ফ্র্যাঙ্ক। যাক, না অ্যাকচুয়ালি একা লড়াই তো, একটা ভালো বন্ধু থাকা জীবনে অনেক কিছু এগিয়ে নিয়ে যায়। মানে ভালো একজন থাকা দরকার জীবনে, ওই জন্য। এবার হোক মা বাবার মতো, যে আমাকে সাপোর্ট করবে, বুঝবে আমার কাজটাকেও সে সাপোর্ট করবে। আচ্ছা, আমরা পডকাস্টে প্রায় শেষে দিই, অনেকক্ষণ আলোচনা হলো, এবং তুমি যে তথ্যগুলো দিলে ওভারঅল যারা নতুন করবে তা আশা করি তাদের অনেকটা কাজে লাগবে। বাট আমরা তো অনেক কিছু আলোচনা করলাম, কম্প্রোমাইজ করলাম, বোল্ড ক্যারেক্টার নিয়ে বললাম, বাট একটা জায়গা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার খারাপ অভিজ্ঞতা কি এবং ভালো অভিজ্ঞতা কি। মানে মডেলিং জগতে তোমার খারাপ, যেখান থেকে তুমি বেরিয়ে আসাটা খুব টাফ ছিল, মানে কোনো খারাপ অ্যাপ্রোচ করেছে বা কোনো খারাপ অভিজ্ঞতা ঘটেছে, সেখান থেকে তোমার বেরিয়ে আসা টাফ হয়েছে, এবং মানে সুমধুর মুহূর্ত কিছু আছে যেখানে খুব ভালোভাবে ক্লায়েন্ট তোমার সাথে বিহেভ করেছে, ভালোভাবে শ্যুট করেছো। তো প্রথমে ভালোটা বলো, তারপরে খারাপটা বলো, যেটা তোমার। প্রথম ভালোটা বলতে, আমার মডেলিং যখন কলকাতায় প্রথম পা দেওয়া, প্রথম যে শ্যুটটা করি, যাদের থ্রু করি, যে দাদাদের সঙ্গে, তো তাদের কথাই বলছি। তাদের সঙ্গে আমার কলকাতায় প্রথম কাজ। তো প্রথম যখন কাজ করি, তখন আমি স্বাভাবিক কলকাতায় কখনো কাজ করিনি, এত বড় জায়গায় কাজ করব। এবার সেখানে যখন কাজটা হয়, কলকাতায় প্রথম কাজ ছিল আমার রানী রাসমণি টিমের সাথে। গোটা টিমটা এসেছিল শ্যুটের জন্য, প্লাস আর একটা সিরিয়ালের এসেছিলো, যেটা আমার নামটা এখন মনে পড়ছে না, তবে একসাথে কাজ করেছি। এবং তুমি যেটা একটু আগে একটা আমাদের টপিক ছিল যে সুপার মডেল, আমাকেও বলছিলে যে মডেল না সুপার মডেল কি বলবো। তো সেখানে একটা সুপার মডেলও ছিল, যাকে বলা যেতে পারে আমার ইন্সপিরেশন। আমি তাকে ভীষণভাবে ফলো করি, অঙ্কিতা সিং। তো আবার তার সাথে বলা চলে যে ডার্ক স্কিন টোন বলে, সে নিজে একজন ডার্ক স্কিন টোনের উদাহরণ, বড় উদাহরণ। তো তাকে আমি প্রথম দেখি, তখন হয়তো চিনতাম না, শ্যুটটা করে বেরিয়ে যাওয়ার পর তার ব্যাপারে আমি জেনেছি। তো যাদের সঙ্গে আমি প্রথম কাজ করি, তো আমাকে একবারের জন্য প্রথম যখন যাই বুঝতে দেয়নি যে সেটা আমার তাদের সাথে প্রথম কাজ। বা সিনিয়র যারা আছে, সিরিয়াল করেছে,
তাদের কাছে আমি গিয়ে শ্যুট করছি, সেই সুযোগটা আমি প্রথম পাচ্ছি। স্বাভাবিক আমি সবাইকে দেখে একদম হক চকিয়ে গেছি যে কোথায় এসে পড়লাম, তাদের কাছে ঠিক করে কথা বলতে পারবো তো, শ্যুট করতে পারবো তো, ক্যামেরার সামনে আমি ঠিকঠাক পোজ দিতে পারবো তো, একটু ভয় কাজ করছিল। বাট তারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর, মানে বিভিন্নভাবে, মানে আমাকে বুঝিয়েছে, একটু রেস্ট দিয়েছে, তারপর বলছে আবার কর তুই, কোনো অসুবিধা নেই। তো সেখান থেকে আমার শুরু তাদের চেনা। তারপর থেকে এখনো আমি তাদের সাথে প্রচুর শ্যুট করেছি। এখন তারা আমার ফ্যামিলি হয়ে গেছে, ফ্রেন্ড, মানে দরকারে যখন চাইবো পাবো আর কি, এরকম ব্যাপার। ইভেন কারো বার্থডে গেল, সেলিব্রেট করলো স্টুডিওতে, আমার হয়তো শ্যুট নেই কিন্তু আমাকে ডেকে নিল যে চলে আয়, যে আজকে এখানে খাওয়া দাওয়া হোক, ঠিক আছে। তো বার্থডে হলো, কোনো পার্টি হলো, বা আমি হয়তো কোনো একটা শ্যুট করলাম, সেটা বললো চল একটা পার্টিতে, চলে এলাম তাদের কাছে। তো এতটা সাপোর্ট আমি তাদের কাছে পেয়েছি। ইভেন যখন ফ্রি আছি, বললো ফ্রি আছিস চল তাহলে আজকে একটা শ্যুট করে নি, সেটা তো টিম ওয়ার্ক কিছু একটা হলো। তো হয় কোনো অসুবিধা হলে তাদেরকে আমি বলি কলকাতার এখানে যাব ওখানে যাব, যাওয়াটা কি ঠিক হবে, বা এদের সঙ্গে কি কাজ করা যেতে পারে, প্রচুর গাইড করে। ইভেন তারা আমাকে সিরিয়ালের জন্য সাহায্য করেছে, যে আমি কিভাবে এগোবো, কার সাথে কন্ট্যাক্ট করবো, আমাকে পুরো বলে দিয়েছে। তো সেইভাবে চলেছি। মানে আমরা যেমন প্রথমে বলছিলাম যে যেটা আমাদের একটা নেগেটিভ কম্প্রোমাইজ ব্যাপার থাকে, ভালো থাকে, বাট তার মধ্যে অনেক ভালো রয়েছে, অনেক ভালো রয়েছে, যেগুলো আঁকড়ে ধরে আমরা এগোতে পারি। এই উদাহরণটা বাকিদের জন্য অনেক মানে মোটিভেট হবে, তোমাকেই বুঝে নিতে হবে। এবং কেউ তোমাকে কোনো কথা বলছে, তার প্রলোভনে হুট করে পা দিলে হবে না, তোমাকে তাকে কথার মাধ্যমে না বুঝতে হবে। একটা মানুষের সাথে কিছুক্ষণ কথা বলি, তুমি তার ব্যাপারে একটু জানতে বুঝতে পারবে। আর মেয়েরা নাকি একটু বেশি বোঝে, মানে কারো চোখ দেখে বুঝতে পারে যে এবার সে নিজেও বলে ফেলবে, সে কতক্ষণ নিজের ভালো মানুষটা আটকে রাখবে, তার যেটা মানে দরকার সে সেটা তোমাকে বলেই ফেলবে। এবং আমাদের এই ইন্ডাস্ট্রিতে এটা বেশি হয়, কেউ চেপে বেশিক্ষণ রাখতে পারে না, যেটা দরকার সেটা বলে ফেলবে। তো সেক্ষেত্রে তুমি আগে কথা বলো, কথার থেকে বড় কিচ্ছু হয় না, সেটা যে কোনো কিছুতে। ফ্যামিলির কোনো প্রবলেম হলো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কথাটা আগে বলো, কথা বলা খুব দরকার। তো তুমি কাজের ক্ষেত্রে কথা বলো, তাকে জানো, তার প্রোফাইল চাও, কাজ দেখো, তারপর তুমি এগো। এবং তাহলে তুমি এরকম ভালো সঙ্গ অবশ্যই পাবে, কেন পাবে না, প্রচুর সাপোর্ট পাবে, তোমার কাজে এগিয়ে যেতে সাহায্য করবে। তো এরকম ভালো মানুষ পাওয়া যায় একদম কিছু, মানে তো এখনকার দিনেও অনেক ভালো আছে, মানে কয়েকজনের জন্য তো গোটা ইন্ডাস্ট্রিটা খারাপ করা যেতে পারে না, ভালো আছে বলে আমরা এখনো সবাই খুব ভালোভাবে বেঁচে আছি, খুব পরিষ্কার। যদি খারাপের সংখ্যাটা বাড়তে থাকে তবে তো আমাদের ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় সব জায়গায়। আর একটা কথা ছিল, সেটা হচ্ছে খারাপ এক্সপিরিয়েন্স, সব থেকে খারাপ, যেখান থেকে খারাপটা তো হয়েইছে, সেটা হয়তো আমার মডেলিং এর শুরুর দিকে হয়েছে, বলবো না ওটা আমার বাইরে হয়েছে, কলকাতার সাইডে লোকালে হয়েছে, আমাদের লোকালে হয়েছে। হ্যাঁ, তো মনে হয় সবাই ভাবে যে বাইরে মানেই খুব বাজে, খারাপ, মানে তারা হয়তো ভালো না, খারাপ কিছু করতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। ওখানকার মানুষ হচ্ছে একদম স্ট্রেট কাট, তোমাকে যদি ফ্র্যাঙ্কলি মেশে বা শ্যুট করে তোমাকে একদম বুঝতে দেবে না, তোমাকে ফ্যামিলির মতো করে রাখবে। তো হাসি মজা আড্ডা সব চলে, ঠিক আছে। কাজগুলোর ভাগ আছে, যদি সেই কাজটা ক্লিন না হয় তাহলে তার জন্য আলাদা জায়গা আছে, আলাদাভাবে শ্যুট হয়, সেগুলোর সাথে গোলালে একদমই হবে, সেগুলো প্রপার আলাদা। তারা ডাইরেক্ট কথা বলে নেয়, তারা কখনো মানে তোমাকে শুটে নিয়ে গিয়ে যে খারাপ বিহেভিয়ার করবে সেটা কিন্তু একদম করে না। সামনে আগে ফোনে কথা বলে নেবে, তারপর তোমাকে ডাকবে, তুমি রাজি হওয়ার পর তোমাকে ডেকে এনে অপমান বা বাজে ব্যবহার একদম করে না। আমি যতদিন আছি আমি এটা দেখছি। তো সেক্ষেত্রে আমার লোকালেই হয়েছিল একটা শ্যুট, আমি যাই এবং মেকআপ আর্টিস্ট ছিল সেখানে। তো আমি প্রথম রাজি হয়নি, দেখলাম ঠিক আছে চেনা মানুষ তো যায়, ওটাই ভুল হয়েছে জীবনে। তো আমি গেছি, যাওয়ার পর বুঝতে পারিনি, স্বাভাবিকভাবে ভেবেছি ফ্র্যাঙ্কলি আমার সাথে কথা বলছে, ফ্র্যাঙ্কলি তো অবশ্যই বলছে, সেটা অন্য উদ্দেশ্যে বলছে, যেটা আমি বুঝতে পারিনি। চেনা মানুষ আমি কি করে বুঝবো যে সে অন্য খারাপ উদ্দেশ্যে কথাটা বলছে। তার ব্যাপারে তখন আমি অতটা জানি না যে সে এইরকম মানুষ, তার ব্যাপারে কিন্তু বাইরে অনেকে খবরটা জানে, আমারই জানতে একটু দেরি হয়ে গেছে। তো হয়তো খুব দেরি হয়নি, ঠিক আছে, কিন্তু মেকআপ আর্টিস্ট আমার মেকআপ করে দেয় এবং সে চলে যাওয়ার জন্য বলে যে আমি চলে যাচ্ছি, এবং সে ব্যাগটা প্যাক করে। ততক্ষণে সেই ফটোগ্রাফার বলে যে তোমার কটা ক্লিক করি ছবি। আমি দাঁড়াই এবং দাঁড়ানোর পর ছবি তুলতে তুলতে সে বাজে কিছু বিহেভিয়ার করে, শ্যুট করতে করতে কিছু টাচ হয়তো খারাপ পড়ছে এবং শুরু করছে।
তো বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করছে। তখন দেখলাম না, ও তো আমাকে শ্যুটের জন্য গাইড করার অভিনয়টা করছে, যে তুমি এইভাবে দাঁড়াও, এইভাবে এই করো। সেটা গাইডটা ফলস, তারও হয়তো অন্যরকম কিছু চাহিদা আছে, সেই জন্য সেটা করার চেষ্টা করছে। আমি দেখি যে না, জিনিসটা ঠিক লাগছে না, আমাকে বলা উচিত এখনই। এবার তাকে মুখের ওপরেও আমি বলতে পারছি না, এবার তার কাজকর্মও আমার ভালো লাগছে না। তখন আমি কী করি, মেকআপ আর্টিস্টকে আমি তখন ফটোগ্রাফারকে বলি একটু ওয়েট করো, আমি আসছি। তো বলো কী প্রবলেম হলো, আমাকে কিছুতেই ছাড়তে চাইছে না। তো আমি দেখি যে আমার না না, আমার মেকআপে একটু প্রবলেম আছে, আমাকে মেকআপ আর্টিস্টের কাছে মেকআপটা করে নিতে হবে, কারণ সে চলে গেলে তো আর মেকআপটা করতে পারবো না আমি, তো আমাকে যেতেই হবে। বললো ওকে ওকে ঠিক আছে। তো মেকআপ আর্টিস্টের কাছে চলে যায়, বলি যে তুমি কখন যাবে? বললো আমি এখনই বেরিয়ে যাচ্ছি। না তুমি একটু থেকে যাও। বললো না না, আমাকে তো দাদা বলেছে যে তুমি চলে যাও। না দাদা বলুক, আমি বলছি তুমি থেকে যাও। বললো না, আমি হাজব্যান্ডকে কল করে দিয়েছি, সে আমাকে নিতে আসছে। না তুমি একটু তোমার হাজব্যান্ডকে বলো যে একটু দেরি করে আসতে বা একটু ওয়েট করে যেতে, তুমি প্লিজ আমাকে সঙ্গে নিয়ে চলো। না তুমি এরকম কেন করছো? আমার একটু প্রবলেম হচ্ছে, তুমি থেকে যাও। দিয়ে বললো যে ঠিক আছে। তবে শ্যুটটা শুরু করি কমপ্লিট করে তোমাকে যেতে হবে। তারপরে আমি শ্যুট করতে করতে বুঝলাম যে না, ঠিকঠাক হচ্ছে না। বেশি দূর কেউ কিচ্ছু এগোয়নি, জাস্ট খারাপ বিহেভিয়ারটা করছিল, যেটা আমি বুঝতে পারছি। এবার মেয়েরা আগে থেকে এই জিনিসগুলো বোঝে। তোমার সাথে যদি কেউ নর্মালের থেকে একটু অন্যরকম কিছু হয়, তুমি বুঝতে পারবে যে জিনিসটা ঠিক লাগছে না, পরিবেশটা একটা অন্যরকম লাগছে। মেকআপ আর্টিস্টকেও ঢুকতে দিচ্ছে না শ্যুটের মাঝে, যেটা কিন্তু হয়। একটা শ্যুটের মধ্যে প্রচুর ফটোগ্রাফার থাকে, প্রচুর টিম থাকে, মেকআপ আর্টিস্ট থাকে, সবাই প্রেজেন্ট থাকে, তাকে থাকতে দিচ্ছে না। শুধু মেকআপ আর্টিস্ট আর ফটোগ্রাফারই আছে, কিন্তু মেকআপ আর্টিস্টকে অ্যালাউ করছে না। এমন কিছু শ্যুটও হচ্ছে না জিনিসটা যে কাউকে অ্যালাউ হবে না, কিন্তু সে হচ্ছে না। তখন আমি বলি যে আমার খুব ইমার্জেন্সি একটা কল আছে, ফাঁকায় ফোনটা আমি অন করি এবং কাউকে কল না করে মিথ্যায় কলে কথা বলা নাটক করে বলি যে আমার খুব ইমার্জেন্সি হয়ে গেছে, বাড়ি আমাকে যেতেই হবে। সে আমাকে কিছুতেই ছাড়তে চায় না, আর আমিও বলি যে না, আমার ইমার্জেন্সি, আমাকে বাড়িতে প্রবলেম হয়ে গেছে, আমাকে যেতেই হবে। তো তখন আমি সেটা থেকে কাটিয়ে বেরিয়ে চলে আসি এবং তার সাথে কন্ট্যাক্ট সেখানেই বন্ধ করি, এবং তাকে বুঝতেও দিইনি যে আমি তার এই ব্যবহারে খারাপ লেগেছে। সে আমাকে অনেকবার, এতই বোকা সে বুঝতেও পারেনি যে তার জিনিসটা আমার খারাপ লেগেছে বা তাকে আমি ইগনোর করছি। সে কিন্তু আমাকে এখনও শ্যুটের জন্য বলে যায় বোকার মতন। আচ্ছা, তো এই খারাপ জিনিসটা আমার সাথে হয়েছে, ওই ফার্স্ট অ্যান্ড ওই লাস্ট, যেটা আমার শুটে গিয়ে একটু খারাপ ইভেন যদি বলা হয় যে আমি মানে আমার যদি তোমাকে বলা থাকে সেগুলো হয়তো ভালো হয়েছে। কারণ হচ্ছে তুমি এতদূর যাচ্ছ, মানে এখন যে জায়গায় আছো সেখানে তুমি অ্যাটলিস্ট আগে থেকে বুঝতে পারো যে মানুষ কিরকম করবে। মানে এই পুরোনো অভিজ্ঞতাটা অ্যাটলিস্ট তোমার এখন কাজে লাগে যে হ্যাঁ ভাই, আমাকে এইভাবে সেভ করতে হবে বা আমাকে এইভাবে চলতে হবে। ওভারঅল দেখো, সব জায়গায় খারাপ ভালো থাকে, তুমি আমার থেকে ভালো বুঝবে, কারণ তুমি আরো বেশি মানুষের সাথে থাকো। তো আগামী দিন যেভাবে তুমি এগোচ্ছ বা তোমার যেগুলো লক্ষ্য, সেটা তো অবশ্যই খুব ভালো, এবং তুমি এগিয়ে যাও। যারা নতুন মডেলিং করছে তাদের জন্য তুমি যদি কিছু সাজেশন দাও, যারা করতে চাইছে তারা কীভাবে শুরুটা করতে পারে বা কীভাবে তাদের এগোনো উচিত যদি বলো। তো প্রথমেই কেউ যদি নতুন মডেলিং শুরু করে, তাকে সবার প্রথম, যেটা আগের প্রশ্ন তো আমি বলেছিলাম, যে সে যদি সেটা ভালোবেসে শুরু করে তো ভালো। যে কোনো জিনিস ভালোবেসে শুরু করা বা কাজটা ভালোবেসে করার মতো কিছু হয় না। তো কাজটায় যদি ভালোবাসা থেকে থাকে, তুমি সেটা ভালোবেসে এমনিই করবে, তোমার মধ্যে অটোমেটিক একটা ইচ্ছা জাগবে যে আমি এটা করি সেটা করি, তো জিনিসটা হবে। তো সেই ক্ষেত্রে সবার প্রথম নিজের শরীরের প্রতি নজরটা আগে দিতে হবে, শরীরকে ফিট রাখতে হবে, একটু এক্সারসাইজও করতে হবে। কারণ সে যদি প্লাস সাইজ হয় তাহলে তাকে সেরকম রুলস ফলো করতে হবে। যদি নর্মাল হয়, যেমন হয় স্লিমের মধ্যে, তাহলে তাকে সেরকম জিনিস ফলো করতে হবে। তো সেক্ষেত্রে কিছু কিছু রুলস আছে, যেমন ইউটিউব এখন হয়ে গেছে, ইউটিউবের মাধ্যমে সে এক্সারসাইজ দেখতে পারে, সে কি খাবে না খাবে সেটা দেখতে পারে, কিভাবে একজনের সাথে কথা বলার সময় কীভাবে মেনটেন করবো, নিজেকে ড্রেস আপ কীরকম থাকবে। তো নিজেকে গ্রুমিংটা চালিয়ে যেতে হবে, এইভাবে হাঁটবো বা কারোর সাথে কথা বলার সাথে এইভাবে বলবো, এইভাবে বসবো, এইভাবে উঠবো। নিজেকে কারোর সামনে প্রেজেন্ট করার সময় কী কী নজর দিতে হবে, চুলের, মুখের, হাতের, পায়ের, সব যেন একদম টিপটপ থাকে। মানে জিনিসটা সবসময় ব্র্যান্ডেড হতে হবে এমন কোনো ব্যাপার না, তুমি সোফার হতে হবে, দেখে যেন ভালো সোফার হতে হবে। জিনিসটা কম দাম হতেই পারে, সবাই এখন খোঁজে যে সেলের কিছু নেব, এখানে নেবো ওখানে নেবো, সেটা কোনো ম্যাটার করে না। সবাই অ্যাফোর্ড করতে পারে না যে আমি ব্র্যান্ডেড জিনিস পরবো, কিন্তু ব্র্যান্ডেড না হলেও নর্মালের মধ্যে থেকেও প্রেজেন্ট করা যায়। তো সেই রকম তুমি জিনিসগুলো ফলো করো, যে কোনটার সাথে কোনটা মানাবে, কোনটা পরলে আমাকে ভাল লাগবে, কি না হবে সেটা ম্যানেজ করে তোমাকে পড়তে হবে, কথাবার্তা বলতে হবে, আয়নার সামনে প্র্যাকটিস করো।
যাতে কথা বলতে বলতে আটকে না যায়। যদি আটকে যায় বারবার কথা বলো, বারবার প্র্যাকটিস মানে করো। মোদ্দা কথা, যেহেতু আমাদের এই মফস্বলে কোনো ট্রেনিং সেন্টার নেই বা না, এইভাবে কোনো এডুকেশন নেই, নিজেকে গ্রুম করতে করতে হবে এবং তার জন্য ইউটিউবকে এবং সারানো। তার জন্য যদি তোমাকে প্রথম শুরুতে কোলাবে কাজ করতে হয়, আমি Free of বলবো cost. করো। ফ্রি ফ্রি অফ অফ কস্ট ওকে। যেটাকে বলে, যেটা ভাবে যদি বলে নন পেডটাকে এখন খুব বড়ভাবে না হয়, আমি তো শ্যুট করছি, নন পেড কেন করব, নন পেড তো করি না, আমি তো পেডে কাজ করছি, কেন করবে না? তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। পোর্টফোলিও যত বলতে হবে তুমি বাইরে বাইরে কাজ করবে, যত তুমি নন পেডে কাজ করবে, তোমার এক্সপিরিয়েন্স বাড়বে প্রথম দিকে অবশ্যই। প্রথম দিকে। এবারে আমি এটা বলছি না তুমি প্রথমেই করো, প্রথমে তো তোমাকে শুরুটা নন পেড দিয়েই শুরু করতে হবে। তুমি নন পেড শ্যুট করলে, সবই করলে, ঠিক আছে, তোমার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তুমি তখনও কোলাবে কাজ করো। কিছু কিছু, সব বলছি না, তোমার তাহলে তো পেট চলবে না যে তুমি সবই কোলাবে করে গেলে। পেড করলে সাথে সাথে তুমি ফাঁকা টাইমে ঘরে বসে থাকার থেকে তুমি যদি কোলাবে কাজ করো, কিছু মানুষকে চিনবে, তার থ্রু তুমি কিছু কাজ পাবে, একদমই তুমি কিছু শিখবে অন্তত। একদম। তো আমি বলবো কোলাবরেশনে কাজ করা খুব ভালো। কিছু তুমি পোর্টফোলিওটা পেডের বিল্ড হবে, থেকেও, হ্যাঁ, পেডের থেকেও ভালো এক্সপিরিয়েন্স হবে তোমার কোলাবে। কেয়ার করে বেশি, মানে যার কাছে যাবে সে বেশি কেয়ার করে। পেড করা মানে তোমার হুকুম করবে আমার এটা লাগবে, আর তুমি তার একটা প্রফেশনাল কাজ ওখানে, আমার এই কটা ছবি চাই, এইভাবে বেরোবে, এইভাবে করো, করে দাও, টাকা নিলে চলে গেলে চলে। ব্যাস। আর ওখানে গিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে পারো, নিজেকে নিজেকে, হ্যাঁ। এক্সপ্লোর আর করতে পারো। কোলাবরেশন ওয়ার্কগুলো বেশিরভাগ থাকে কোনো জিনিস নিয়ে একটু থাকে না যে এক্সপেরিমেন্ট করে দেখি এইরকম করলে জিনিসটা কেমন হয়। আমাদের যেমন হয়ে গেছে মডেলে যে ও ফ্যাশন মডেল, ওকে দিয়ে এটা যাবে না, যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমি ফ্যাশন শ্যুট বেশি করি, সেক্ষেত্রে হয় ওকে না ব্রাইডালটা যাবে না, কিন্তু আমার শুরুটাই ব্রাইডাল দিয়ে। আমাকে কি কাজে নেয়নি? হয়তো আমি গুনে গুনে 3-4টে করেছি ব্রাইডাল শুরুর দিকে, তারপর কিন্তু আমি করিনি। হ্যাঁ, তারপরে 2টো করেছি, যেটা আমার শ্যুটের বড় একটা কাজ ছিল যার জন্য আমি করেছি। এবার এই এক্সপেরিমেন্টগুলো এখন আর কেউ করতে চায় না। ও ফ্যাশন মডেল, ওকে ফ্যাশনটাই যাবে কেন? তুমি ট্রাই করো কিছু, এই নতুনত্বটা কেউ চায় না, কেন সে ফ্যাশন মডেলই শুধু হবে? ঠিক। তার সাথে সেটা যায় সে করছে, সেটা তার ব্যাপার, কিন্তু তুমি কিছু চেষ্টা করো নতুনত্ব, সেটা করে না। মানে ওর তো জন্যই নিজেকে, ওই জন্যই বলা যে নিজেকে সবসময় ফ্যাশন মানে আমি ফ্যাশনেই থাকলাম এটা না, মানে ছেড়ে দাও, মেলে ধরো নিজেকে। মানে তোমার সাথে যদি কেউ শ্যুট না করতেও চায়, মানে কেউ যদি তোমাকে অ্যাপ্রোচ না করে যে তুমি এটা করো, তোমার ফ্রেন্ডস তো কিছু বাড়বে, ফটোগ্রাফার বন্ধু হবে, মেকআপ আর্টিস্ট বন্ধু হবে, তুমি তাদের সাথে কথা বলো যে এটা করা যাক, একটু ব্রাইডাল করা যাক, বা ক্যাজুয়াল কিছু এরকম করা যাক। বিভিন্ন রকম বুদ্ধি থাকে, তো সেইগুলো কাজে লাগিয়ে করা উচিত আমার মনে হয়। মানে একভাবে থেকে কোনোদিন মডেলিং করা যায় না যে আমি একটা নিয়েই সেগমেন্ট নিয়ে চললাম। থাকবে। সব রকম করা উচিত, নিজেকে সবভাবে তৈরি করা। দারুণ। অ্যাকচুয়ালি যারা দেখলো, যারা মডেল হতে চায় ভবিষ্যতে, একদম, আশা করি অনেক উপর হলো, আমাদের একটা আড্ডা হলো, আমিও নিজে অনেক কিছু জানলাম যেগুলো জানতাম না, তোমার থ্রু জানলাম। থ্যাংক ইউ তোমার আমাদের এই এতটা সময় দেওয়ার জন্য। ইভেন অলরেডি আমরা আরেকটা শুটে যে কথা বলছিলাম তোমার সাথে, ভূতের ব্যাপার, তোমার ফ্ল্যাটের, যেটা আমি মানে এই এপিসোডেই একটা ইন্টারেস্টিং ভাবে জিজ্ঞাসা করেছিলাম, বাট টপিকটা যেহেতু একটু বড় দেখলাম, তো আমরা আলাদা একটা পার্ট ওখানে শুট থাকছে। তো আজকের জন্য থ্যাংক ইউ, ভালো থেকো।